নোভা আইভিএফ এর তরফ থেকে আয়োজিত ওয়েবিনার ডিসকাশন অন ইনফার্টিলিটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের পেশেন্ট ওয়েবিনারের সাফল্যের পর নোভা আইভিএফ ফার্টিলিটি আবারও এই মাসে ওয়েবিনার আয়োজন করেছেন 16 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর অবধি। আমাদের সঙ্গে থাকছেন 4 জন বন্ধাত্ব বিশেষজ্ঞরা, যারা ইনফার্টিলিটির ওপরে নানান বিষয়ে আলোচনা করবেন। আজকে আমাদের সাথে রয়েছেন নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়ি সেন্টারের ফার্টিলিটি কনসালটেন্ট ডক্টর শতাব্দী দে, ডিজিও, এমএস, ডিএনপি এবং এমআরসিওজি। আইভিএফ অথবা ইন ভিট্রো ফার্টিলাইজেশন নিয়ে নানান ধ্যান ধারণা আছে আমাদের মধ্যে, যার হয়তো অনেকটাই ভিত্তিহীন। তাই আশা করছি আজকের আলোচনা আমাদের অনেক ভুল ধারণা ভেঙে দেবে এবং আমরা সঠিক তথ্যটা জানতে পারব। আপনাদের যত প্রশ্ন থাকবে আপনারা নির্দ্বিধায় ডক্টর শতাব্দীকে জিজ্ঞেস করতে পারবেন। শুরু করার আগে একবার জানিয়ে রাখি আপনাদের যে নোভা আইভিএফ ফার্টিলিটি 35,000 আইভিএফ প্রেগন্যান্সি সফল করতে পেরেছে। অর্থাৎ আমরা 35,000 নিঃসন্তান দম্পতিদের স্বপ্ন পূরণে তাদের পাশে থাকতে পেরেছি। আজ আপনারা জেনে নিন এই আইভিএফ পদ্ধতিটা কি এবং কিভাবে সফলতা এটার দ্বারা আসতে পারে। আমি অনুরোধ করছি ডক্টর শতাব্দীকে আজকের আলোচনা শুরু করার জন্য। ডক্টর শতাব্দী। থ্যাংক ইউ শ্রীমিত্রা। নমস্কার, সবাইকে নমস্কার জানাই। আমি ডক্টর শতাব্দী দে, ফার্টিলিটি কনসালটেন্ট, নোভা আইভিএফ শিলিগুড়ি ব্রাঞ্চে। আশা করছি শুরু করার আগে আপনারা সবাই করোনা মুক্ত রয়েছেন এবং আগামীতেও থাকবেন, ওটাই এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এনিওয়েজ, আজকে আমরা ডিসকাস করব আইভিএফ অর্থাৎ টেস্ট টিউব বেবি এবং ইক্সি এর সাধারণ স্টেপগুলি কি এবং কিভাবে একজন কাপল যারা আইভিএফ করতে ইচ্ছুক ওরা কিভাবে স্টেপ বাই স্টেপ এটাতে এগোতে পারবে। নেক্সট স্লাইড প্লিজ। সবার আগে যে কোনো একটা আইভিএফ অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এটাকে আমরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন কেন বলি? সাধারণত যখন একজন দম্পতি নর্মালি কনসিভ করে তখন মহিলার ডিম এবং হাজবেন্ডের শুক্রাণু দুটো কিন্তু শরীরের ভিতরেই ফার্টিলাইজ করে ফার্দার প্রসেসটা হয়ে ওরা প্রেগন্যান্সিতে এগোতে পারে। যেই সব দম্পতিদের পক্ষে নর্মালি এই ফার্টিলাইজেশনটা শরীরের ভিতরে পসিবল না, এই দম্পতিরা কিন্তু আইভিএফ প্রসেসে বাচ্চা নিতে পারেন এবং মা বাবা হতে পারেন। এটাকেই বলা হয় ইন ভিট্রো, মানে শরীরের বাইরে। সো যেটাকে আমরা লেম্যানস টার্মে বলি টেস্ট টিউব বেবি। আইভিএফ এর অথবা টেস্ট টিউব বেবির 6টি বেসিক স্টেপস অর্থাৎ বেসিক ধাপ রয়েছে। এগুলোকে ইন শর্ট বলবো, তারপরে আমরা ওয়ান বাই ওয়ান এগুলোকে বিস্তারিতভাবে ডিসকাস করব। সর্বপ্রথম স্টেপ, হরমোনাল ইনজেকশন দিয়ে মহিলার ডিম্বাশয়ে ডিম্বাণুগুলোকে স্টিমুলেট করা অর্থাৎ ডিম্বাণুগুলোকে বাড়ানো। সেকেন্ড স্টেপে এই যে ডিম্বাণুগুলো মহিলার শরীরে বেড়ে গেছে এগুলোকে বাইরে সংগ্রহ করে নেওয়া এবং সেই দিনে হাজবেন্ডের শুক্রাণুকেও বাইরে সংগ্রহ করে নেওয়া, এটা হলো দ্বিতীয় স্টেপ। থার্ড স্টেপে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, শরীরের বাইরে আমরা এই সংগ্রহ করা ডিম্বাণু এবং সংগ্রহ করা শুক্রাণু দুটোকে মিলিয়ে আমরা ভ্রূণ তৈরি করি, যেটাকে বলা হয় ফার্টিলাইজেশন। ফোর্থ স্টেপটা কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ এবং এই স্টেপের উপরেই ডিপেন্ড করবে যে একটা মহিলা আইভিএফ এ কতটা সাকসেসফুল হতে পারে এবং একটা সেন্টারের সাকসেস রেটটাও কিরকম রয়েছে, এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে এই স্টেপটার উপরে। ফোর্থ স্টেপে আমরা এই তৈরি করা ভ্রূণগুলোকে একটা ডিশে অর্থাৎ একটা প্লেট মতন জায়গায় ওটাকে গ্রো করি অর্থাৎ কালচার করা হয়। কালচার করা হয় মানে এই ভ্রূণগুলোকে 3 দিন অথবা 5 দিন অবধি শরীরের বাইরেই বাড়ানো হয়। এখন ফিফথ স্টেপে এই তৈরি করা ভ্রূণ, যেটা আমরা 3 দিন অথবা 5 দিন অবধি বাড়িয়েছি, এই তৈরি করা ভ্রূণকে আমরা আবার জরায়ুতে স্থানান্তর করে দেব। এই স্টেপটাকে বলা হয় এমব্রিও ট্রান্সফার। এবং সিক্স স্টেপ, যেখানে আমরা গর্ভধারণ নিশ্চিত করার জন্য 11 দিন কিংবা 14 দিন পর একটা রক্ত পরীক্ষা করে দেখে নেব যে প্রেগন্যান্সি এসেছে কিনা। এই রক্ত পরীক্ষাটাকে বলা হয় বিটা এইচসিজি পরীক্ষা। নেক্সট স্লাইড প্লিজ।
এখন আমরা ডিটেলসে একটার পর একটা স্টেপ গুলোকে বিস্তারিতভাবে ডিসকাস করে নেব। এখন সর্বপ্রথম স্টেপ আমি যেটা বললাম যে মহিলাকে আমরা হরমোনাল ইনজেকশন দিয়ে ডিম্বাণুগুলোকে স্টিমুলেশন মানে ওভারিজ গুলোকে স্টিমুলেশন করা হয় অথবা যেটাকে বলা হয় উদ্দীপ্তকরণ করা হয়। এটা আমরা কেন করতে চাইছি? যে কোনো একটা মহিলার জন্য প্রতি মাসে কিন্তু একটা ডিম নিজের থেকেই বাড়বে, নিজের থেকেই ডিম্বাশয় থেকে রিলিজ হবে, যেটাকে বলা হয় ওভুলেশন। কিন্তু প্রতি মাসে কিন্তু ডিমের স্টোর থেকে কিংবা আমাদের রিজার্ভ থেকে 8-10টা করে ডিম প্রতি মাসে ওভারিতে সিলেক্ট হতে থাকে। এর মধ্যে থেকে নর্মাল পদ্ধতিতে যে কোনো একটা ডিম বাড়বে, বাকি ডিমগুলো কিন্তু এমনিতেই মরে যাবে। স্টিমুলেশন আমাদের এম হচ্ছে এই যে ডিম যেগুলো শরীরের মধ্যে প্রতি মাসে নর্মালি এমনি মরে যেত ওগুলোকেও বাড়ানো, মানে যতগুলো ডিম ওভারিতে অ্যাভেলেবেল আছে সবগুলো ডিমকে একসাথে বাড়ানোই কিন্তু আমাদের স্টিমুলেশনের এম, যেটাকে বলা হয় ওভেরিয়ান স্টিমুলেশন। এখন কতগুলো ডিম আমরা বাড়াতে পারবো এবং কতগুলো ডিম আমরা বাইরে নিষ্কাশিত মানে বাইরে রিট্রিভ করতে পারবো, এটা কিন্তু ডিপেন্ড করবে সেই মহিলার কতটা ডিমের স্টোর রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা সায়েন্টিফিক্যালি বলি কতটা ওভেরিয়ান রিজার্ভ রয়েছে। নেক্সট স্লাইড প্লিজ। এখন এই যে আমরা হরমোনাল ইনজেকশন দিয়ে ডিমগুলোকে বাড়াবো, এগুলো করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে, মানে বিভিন্ন টাইপস অফ স্টিমুলেশন রয়েছে। যখন আইভিএফ প্রথম শুরু হয় তখন যে প্রোটোকলটা করা হতো ওটাকে বলা হয় লং প্রোটোকল অথবা এগোনিস প্রোটোকল। এখন যে প্রোটোকলটা খুব কমন, কারণ এই প্রোটোকলটা অনেকটা সেফ কম্পেয়ার টু লং প্রোটোকল, ওটাকে বলা হয় অ্যান্টাগনিস্ট প্রোটোকল। নাও অ্যান্টাগনিস্ট প্রোটোকলে আমরা কি করি, মাসিকের দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে আমরা কাপলকে সেন্টারে ডেকে নেব, ওনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেব। এই দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে আমরা মহিলার একটা ইন্টারনাল সোনোগ্রাফি, যাকে বলা হয় ট্রান্স ভাজাইনাল আলট্রাসোনোগ্রাফি, এটা করে দেখে নেব যে জরায়ু ঠিকঠাক আছে কিনা আর দুটো ডিম্বাশয় ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার মানে যদি দুটো ডিম্বাশয়ের মধ্যে কোনো একটা ডিম্বাশয়ে আগের মাসের রেসিডিউয়াল কোনো সিস্ট কিংবা কোনো টিউমার থাকে তাহলে কিন্তু আমরা এই প্রসেসে এগোতে পারবো না, ওটাকে আগে ঠিক করে তারপরে আমাদেরকে প্রসেসে এগোতে হবে। যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে এই দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে আমরা মহিলার হরমোনাল ইনজেকশন, যেটাকে বলা হয় গোনাডোট্রপিন ইনজেকশন, এগুলো আমরা মহিলার সেকেন্ড ডে থেকে ওনাকে ইনজেকশন দেওয়াটা স্টার্ট করব। নেক্সট স্লাইড প্লিজ। এখন এই দৈনিক যে হরমোনাল ইনজেকশন আমি স্টার্ট করব, কতটা ডোজ আমরা মহিলাকে দেব এটা কিন্তু ডিপেন্ড করবে বিভিন্ন ফ্যাক্টরস এর উপরে। সর্বপ্রথম এজ, বয়স, যদি বয়স বেশি হয় অবভিয়াসলি তাহলে সেই মহিলার ডোজ একটু একটা কম বয়সী মহিলার থেকে একটু ডোজটা বেশি লাগবে। সেকেন্ড, ওভেরিয়ান রিজার্ভ, মানে যেটা আমি আগের স্লাইডেও বললাম যে কতটা ডিমের স্টোর রয়েছে একটা মহিলার মধ্যে, ওটার উপরেও ডিপেন্ড করবে আমার ডোজটা কিরকম লাগবে। যদি আমার স্টোরটা বেশি থাকে তাহলে আমার ডোজ কিন্তু কম লাগবে, যদি আমার স্টোরটা কমে গিয়ে থাকে তাহলে আমার ডোজটা বেশি লাগবে। থার্ডলি, বডি মাস ইন্ডেক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। বডি মাস ইন্ডেক্স আমরা একটা মহিলার হাইট এবং ওয়েটটাকে একটা ফর্মুলাতে ক্যালকুলেট করে আমরা বডি মাস ইন্ডেক্সটা ক্যালকুলেট করি। যেসব মহিলাদের ওজন বেশি ওদের বডি মাস ইন্ডেক্সটা হবে বেশি, এইসব মহিলাদের ক্ষেত্রে আমাদের হরমোনাল ইনজেকশনের ডোজটা একটু বেশি লাগবে। এবং সবার শেষে, যদি এই মহিলার আগে কোনো আইভিএফ সাইকেল হয়ে থাকে তাহলে সেই আইভিএফ সাইকেলে ওনার কতটা ডোজ লেগেছিল ওর উপরেও ডিপেন্ড করবে যে এই সাইকেলে, কারেন্ট সাইকেলে আমি ওনাকে কতটা ডোজে স্টার্ট করব। অন অ্যান অ্যাভারেজ দেখা গেছে যে 150 আইইউ থেকে 450 আইইউ অব্দি ডোজ দরকার পড়ে। মোটামুটি 80 থেকে 90% মহিলাদেরই কিন্তু 300 কিংবা 375 এর ডোজেই বেশ সাকসেসফুলি আমরা ডিমগুলোকে বাড়াতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। এখন আমরা ডোজ জেনে নিলাম। নেক্সট, অনেক কাপলসদেরই এই ডাউট থাকে, স্পেশালি যারা ধরুন আমার সেন্টার শিলিগুড়িতে, যারা শিলিগুড়ির বাইরে থেকে আসছেন আমার কাছে ট্রিটমেন্ট নিতে, ওনাদের বেশিরভাগদেরই এই ডাউটটা থাকে আমাকে কি রোজ সেন্টারে আসতে হবে ইনজেকশন নেওয়ার জন্য। আমি এখানে বলবো না, আজকালকার দিনে যেগুলো অ্যাডভান্সড ইনজেকশনস অ্যাভেলেবেল রয়েছে এইসব ইনজেকশনস কিন্তু রোজ সেন্টারে এসে নিতে হয় না।
প্রথম দিন ইনজেকশনটা যখন দেওয়া হয় সেই দিন আমরা মহিলাকে এবং তার হাজবেন্ডকে বুঝিয়ে দিই যে কিভাবে ইনজেকশন নেওয়া হয়, এবং বেশিরভাগ ইনজেকশন গুলোই কিন্তু রোগীর পছন্দ অনুযায়ী উনি নিজেই বাড়িতে রোজ ইনজেক্ট করতে পারেন। এবং এরকম কাপলস আছে যারা শিলিগুড়িতেই থাকছেন, আমার সেন্টারের কাছেই আছে, তাদের ইচ্ছে অনুযায়ী ওনারা রোড সেন্টারে এসেও ইনজেকশন লাগাতে পারে। কিন্তু এই অপশনটা সবসময় রয়েছে যে ওনারা বাড়িতেই কিন্তু নিজের ইনজেকশন নিজেই লাগিয়ে নিতে পারেন। নেক্সট স্লাইড প্লিজ। এখন নেক্সট স্টেপটা কি হলো, এই স্টিমুলেশনের মধ্যে মানে উদ্দীপ্তকরণের মধ্যে আমরা ওনাকে 5 দিনের ইনজেকশন বাড়িতে দিয়ে দিই। উনি 5 দিন বাড়িতে ইনজেকশন নিয়ে স্টিমুলেশনের 6 দিনের দিন মানে ইনজেকশন শুরু করার পর 6 দিনের দিন কিন্তু আমার কাছে উনি আবার আসবেন সেন্টারে। কারণ যখন আমরা ডিমগুলোকে বাড়ানোর জন্য পাকানোর জন্য ইনজেকশন দিচ্ছি, মাঝে মাঝে কিন্তু আমাদের সোনোগ্রাফি করে দেখে নেওয়াটা খুবই জরুরি যে রেসপন্সটা কেমন হচ্ছে, ডিমগুলো ঠিকঠাক বাড়ছে কিনা, ডোজটা আমাকে চেঞ্জ করতে হবে কিনা। সেই জন্য এই খেপে খেপে কিন্তু সোনোগ্রাফি করে ডিমগুলোকে ট্র্যাক করা খুব ইম্পর্টেন্ট। সর্বপ্রথম আমি ওনাকে ডে 2 তে দেখে ইনজেকশন শুরু করলাম। এখন ডে 6 এ আমি আবার একটা ইন্টারনাল সোনোগ্রাফি মানে ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি দেখে নেব যে ডিমগুলোর রেসপন্স কেমন আছে। বেশিরভাগ ডিমই কিন্তু এই 6th ইনজেকশনের 6th ডেতে মোটামুটি একটা 13 থেকে 14 মিলিমিটার অবধি সাইজ হয়ে যাবে। এখন যখন 13 থেকে 14 মিলিমিটার সাইজ হয়ে যাবে ডিমগুলির, এখানে আমি একটা সেকেন্ড ইনজেকশন অ্যাড করে দেব। এই ইনজেকশনটাকে বলা হয় অ্যান্টাগনিস্ট, অর্থাৎ সেট্রোরেলিক্স ইনজেকশনটা এই স্টিমুলেশনের ডে 6 থেকে আমি পেশেন্টকে যোগ করে দেব। এই ইনজেকশনটা শরীরের ভেতরে সাডেনলি একটা আনপ্ল্যান্ড ওভুলেশনটাকে প্রিভেন্ট করবে। মানে ডিমগুলো বাড়তে বাড়তে যদি শরীরের ভেতরেই ফেটে যায় তাহলে তো আমার আইভিএফ এর পারপাসটাই বৃথা হয়ে গেল, আমি তো ডিমগুলোকে বাইরে সংগ্রহই করতে পারলাম না। সো এই প্রসেসটাকে অ্যাভয়েড করার জন্য যে ডিমগুলো নিজের থেকেই যাতে শরীরে ফেটে না যায়, সেজন্য আমরা এই অ্যান্টাগনিস্ট ইনজেকশনটাকে 6 দিনের দিন থেকে অ্যাড করে দিলাম। অ্যান্টাগনিস্ট ইনজেকশনটা কিন্তু একটা সময় নির্ধারিত ইনজেকশন মানে টাইম স্পেসিফিক ইনজেকশন। যেই টাইমে আমি একদিন লাগাচ্ছি ওটা কিন্তু সেই টাইমেই কন্টিনিউ করে থাকতে হবে, কারণ এই অ্যান্টাগনিস্টের অ্যাকশনটা কিন্তু 24 ঘন্টা থাকে। সো 24 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু আবার ডিমগুলো শরীরের ভেতরেই ফেটে যাওয়ার একটা রিস্ক থাকে। সো অ্যান্টাগনিস্টটা টাইম স্পেসিফিক ইনজেকশন। সো যেসব কাপলসরা ইনজেকশন বাড়িতে গিয়ে লাগাবে আমাদেরকে এরকম বলে থাকে, তাদেরকে আমরা বলি কি অ্যান্টাগনিস্টটা কিন্তু একদম স্ট্রিক্টলি টাইম মেনে নিতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, এবার ডে 6 এর স্ক্যানটা হয়ে গেল। এখন আমরা মহিলাকে মাসিকের মানে ইনজেকশনের 9 দিন কিংবা 10 দিনের দিন ডেকে নেব। এখন আমি আবার একটা ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি করে দেখব যে ডিমের সাইজ গুলো কিরকম রয়েছে এবং ডিমগুলো ফাইনাল ইনজেকশনের জন্য রেডি কিনা। এটা আমরা কিভাবে ডিসাইড করব? যখন গুলো ডিম অ্যাভেলেবেল আছে এবং যতগুলি ডিম বাড়ছে, মোটামুটি 80% ডিম মানে যদি আমার কাছে 10টা ডিম অ্যাভেলেবেল থাকে একটা মহিলার দুটো ওভারিজ মিলে, তাহলে অ্যাটলিস্ট 7 কিংবা 8 ফলিকলস মানে 7টা কিংবা 8টা ডিম, अराउंड 80% ডিম যখন 17-18 মিলিমিটার সাইজ থেকে মানে বেশি হয়ে যাবে, 17-18 মিলিমিটার অর মোর হয়ে যাবে, তখন আমি ডিসাইড করব যে এখন আমার ফাইনাল ইনজেকশন দেওয়ার টাইমটা হয়ে গেছে। আর যদি দেখি 17 মিলিমিটারের কম রয়েছে তাহলে আমি এই ডিম বাড়ার ইনজেকশন গুলোকে আরো একদিন কিংবা দুদিন বাড়িয়ে আবার ওনাকে দুদিন পর দেখবো। যদি আমি দেখি যে 80% ডিম মোটামুটি 17-18 মিলিমিটার সাইজ হয়ে গেছে, তখন আমি ওনাকে ফাইনাল ইনজেকশনটাকে দেব। এই ইনজেকশনটাকে বলা হয় ট্রিগার। ট্রিগার মানে কি, এই যে আমরা ডিমগুলোকে পাকিয়েছি এই পাকানো ডিমটার একটা ফাইনাল ম্যাচুরিটি হওয়া দরকার, কারণ ইমম্যাচিওর ডিম তো আমার বাইরে সংগ্রহ করে কোনো লাভ হবে না। সো এই ট্রিগার ইনজেকশনটা ডিসাইড করবে যে আমার যে বাড়া ডিমগুলো ওর ফাইনাল ম্যাচুরেশন হচ্ছে কিনা। সো এই ট্রিগার ইনজেকশনটা अगेन দু রকমের হয়, একটা হয় এগোনেস ট্রিগার, একটা হয় এইচসিজি ট্রিগার। এখন দুটোর মধ্যে তফাৎ কি? আগেকার দিনে এইচসিজি ট্রিগারটাই বেশি কমন ছিল, কিন্তু দেখা গেছে যে এইচসিজি ট্রিগারে কোনো কোনো পেশেন্টের একটা হাইপার স্টিমুলেশনের একরকম রিস্ক থাকে। সো এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য
এগোনিস্ট ট্রিগারটা অ্যাভেলেবেল আছে। সো যেসব মহিলাদের ডিমের সংখ্যা ভালো আছে, মানে 12টা ডিমের থেকে বেশি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এগোনিস্ট ট্রিগারটাই প্রেফার করব। আর যেই সব মহিলাদের কম ডিম রয়েছে, 5টা 6টা মানে উইদিন 10টার মধ্যে ডিম বাড়ছে আমরা দেখব, এইসব মহিলাদের ক্ষেত্রে আমরা HCG ট্রিগারটা প্রেফার করব। নেক্সট স্লাইড প্লিজ। ট্রিগারটার কাজ কি? ট্রিগারটা যেরকম আমি বললাম যে HCG এবং GnRH দু রকমের ট্রিগার আছে। এখন দেখা গেছে যে এগোনিস্ট, যেটা আমি বললাম, এগোনিস্ট ট্রিগারের সাথে হাইপার স্টিমুলেশনে একটা রিস্ক কম থাকে। সো এই ক্ষেত্রে আমি এগোনিস্ট, আবার দেখা গেছে যে দুটো ট্রিগারই কিন্তু একইভাবে ডিমগুলোকে ম্যাচিওর করছে, মানে ডিমের ম্যাচিওরিটির উপরে দুটো ট্রিগারের কোনো বিশেষ তফাৎ দেখা দিচ্ছে না। সো এই বাকি ফ্যাক্টরস গুলো মাথায় রেখে আমি ডিসাইড করব যে কোন ট্রিগারটা দিতে হবে। আর ট্রিগার ইনজেকশনের পরে 34 থেকে 36 ঘন্টার মধ্যে, মানে মোটামুটি 35-35.5 ঘন্টায় কিন্তু আমাকে ডিমগুলোকে বাইরে সংগ্রহ করে নিতে হবে। এটাও একটা টাইম স্পেসিফিক ব্যাপার, মানে যদি আমি আজকে রাত্রে ট্রিগার 10:30টায় দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাকে পরশুদিন সকালে 9:30 থেকে 10:30টার মধ্যে মোটামুটি 10টার সময় ডিমগুলোকে বাইরে সংগ্রহ করে নিতে হবে। না হলে আবার 36 ঘন্টা পার হয়ে গেলে ডিমগুলো কিন্তু শরীরের মধ্যেই ফেটে যাবে, আর আমাদের পুরো প্রসেসটার কোনো লাভই হবে না। নেক্সট স্লাইড প্লিজ। এখন আমরা আসি নেক্সট স্টেপে। প্রথম স্টেপে আমরা দেখলাম কিভাবে আমরা ডিমগুলোকে মহিলার শরীরে পাকালাম, বাড়ালাম, ম্যাচিওর করলাম। নেক্সট স্টেপটা হচ্ছে এই যে বাড়ানো ডিমগুলো আছে এগুলোকে বাইরে সংগ্রহ করে নেওয়া। এই এই প্রসিজারটাকেই বলা হয়, মানে ডিমগুলো বাইরে সংগ্রহ করার প্রসিজারটাকেই বলা হয় ওভাম পিকআপ। এটি সাধারণত, যেটা আমি বললাম আগে, ট্রিগার ইনজেকশনের 35 থেকে 36 ঘন্টা পর করা হয়। নেক্সট স্লাইড প্লিজ। এখন ইন শর্ট বলি যে এই প্রসিজারটা কি করা হয়। এই ডিম্বাণুগুলোকে বাইরে বের করে আনার জন্য আল্ট্রাসাউন্ড গাইডেন্সে, মানে আল্ট্রাসাউন্ড নির্দেশনা অনুযায়ী যোনির উপরের একটা অংশের মধ্যে দিয়ে একটা পাতলা সূচ, যেরকম আপনার ফটোতে দেখতে পাচ্ছেন, একটা পাতলা সূচ দিয়ে প্রবেশ করে আমরা ডিমগুলোর ভেতরে, মানে কাছে পৌঁছানো হয়। এই ফলিকিউল গুলিকে, মানে এই ডিমগুলোকে একটা তরল, এই তরল সূচের মধ্যে দিয়ে ঢুকে যায় এবং ডিম্বাণুগুলো ফলিকল থেকে আলগা হয়ে যায় এবং সেটিকে ডিম্বাশয় থেকে বের করে আনা হয়। ডিম্বাণু নিষ্কাশন করার পরে, মানে ডিম্বাণুগুলোকে বাইরে সংগ্রহ করার পরে, এই টিউবগুলোকে একটি হ্যাচ বা একটি জানালার মাধ্যমে, মানে আমাদের অপারেশন থিয়েটার আর ল্যাবরেটরির মাঝখানে একটা কানেকশন থাকে, একটা জানালা থাকে ওয়ালে, এই জানালার থ্রু দিয়ে টেম্পারেচারটাকে মেনটেন করে আমরা এই টিউবগুলোকে আমার এমব্রিওলজিস্ট কিংবা ল্যাবে যিনি কাজ করেন, ল্যাবের কাছে আমরা এটাকে হ্যান্ড ওভার করে দিই। তারপর এমব্রিওলজিস্ট সেগুলোর উপরে কাজ করতে শুরু করে। এটাই হচ্ছে, এই প্রসিজারটাকেই বলা হয় ওভাম পিকআপ। এই প্রসিজারটা 15 থেকে 20 মিনিটস অবধি লাস্ট করে, জোর 30 মিনিট। আর এই প্রসিজারটা জেনারেল অ্যানেস্থেসিয়াতে করা হয়, ঠিক মুখের ভেতরে টিউব এসব ঢোকানো হয় না, কিন্তু ইনজেকশন দিয়ে পেশেন্টকে ঘুম পাড়িয়ে, যেহেতু প্রসিজারটা খুব একটা লম্বা না, সো হালকা ওষুধ দিয়ে পেশেন্টকে ঘুম পাড়িয়ে এই প্রসিজারটা করা হয়, যেটাকে বলা হয় জেনারেল অ্যানেস্থেসিয়া। আর প্রসিজারটা খুব লম্বা না, জোর 30 মিনিটস, অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 25 মিনিটস অবধি লাস্ট করে। নেক্সট স্লাইড প্লিজ। এখন ওভাম পিকআপ এই প্রসিজারটা যদি সব সেফটি, সব অ্যান্টিসেপটিক প্রিকশনস মেনটেন করে করা হয়, তাহলে কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস এর চান্সটা খুবই কম। কিন্তু অফকোর্স কম হলেও কিছু কিছু কমপ্লিকেশনের চান্সেস থাকে। তো যেরকম রক্তপাত, ব্লিডিং হওয়ার, সামান্য একটা ব্লিডিং হওয়ার রিস্ক থাকে যদি আমি সুচটাকে ভেতরে ঢোকার সময় কোনো একটা ভেসেলকে, মানে রক্ত বহন করা যদি কোনো একটা স্ট্রাকচারকে আমি পাংচার করি, তাহলে একটা ব্লিডিং এর রিস্ক থাকে। আশেপাশের অর্গান, যেরকম মলাশয় অর্থাৎ ইন্টেস্টাইন, অর ব্ল্যাডার অর্থাৎ পেচ্ছাপের থলি, এগুলোকে একটা আঘাত করার রিস্ক থাকে। ইনফেকশন অথবা সংক্রমণের একটা রিস্ক থাকে। যেটা আমি বললাম যে প্রসিজারটা জেনারেল অ্যানেস্থেসিয়াতে করা হয়, সো জেনারেল অ্যানেস্থেসিয়া ড্রাগস রিলেটেড কোনো কমপ্লিকেশনস এর রিস্ক থাকে। সো যদিও এই রিস্কের চান্সেস গুলো খুবই কম, তা সত্ত্বেও কিন্তু এই রিস্ক গুলো আমরা পেশেন্টকে একবার আগে বুঝিয়ে দিই। ঠিক মতো ওভাম পিকআপ যদি আমরা করি, প্রপারলি আল্ট্রাসাউন্ড গাইডেন্সে, প্রপার অ্যান্টিসেপটিক প্রিকশন মেনটেন করলে, তাহলেও কিন্তু এগুলো কমপ্লিকেশনের চান্সেসটা অ্যাজ গুড অ্যাজ নীল, মানে 0% বলতে পারে, মানে খুবই মিনিমাল চান্সেস। নেক্সট স্লাইড প্লিজ।
এরপরে আসছে, এটা জাস্ট আমাদের একটা ল্যাবের ভিউ, যে ল্যাবে এই দেখতে পাচ্ছেন সব থেকে লেফট সাইডে একটা ওয়ার্ক স্টেশন আছে, এর পাশেই একটা ওয়ার্ক স্টেশনের পাশেই কিন্তু একটা উইন্ডো রয়েছে, এর ওই উইন্ডোর ওদিকেই কিন্তু আমাদের অপারেশন থিয়েটারটা, মানে এই উইন্ডো দিয়ে আমরা টিউব গুলিকে এমব্রিওলজিস্ট এই ওয়ার্ক স্টেশনে বসে থাকে, এখানে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। আর বিভিন্ন আলাদা রকম মেশিন রয়েছে আমাদের, ইনকিউবেটর রয়েছে, ইনকিউবেটর যেটা দেখছেন আপনি, ইনকিউবেটরে কিন্তু এমব্রিও গুলো গ্রো করা হয়, এমব্রিও গ্রো করার প্রসিজারটাই হয় ইনকিউবেটরে। থার্ডলি দেখছেন একটা এমব্রিওস্কোপ রয়েছে, এমব্রিওস্কোপ একটা হাইলি অ্যাডভান্সড মেশিন, যেখানে আমি আমার এমব্রিও মানে যে ভ্রূণটা আমার বাড়ছে, ভ্রূণটাকে আমি ডিস্টার্ব না করে, টাচ না করে, আমি মেশিনের দ্বারাই, কম্পিউটারাইজড একটা মেশিনের দ্বারাই বাইরে থেকেই উইথাউট ডিস্টার্বিং দ্য এমব্রিও আমি বুঝতে পারবো যে এমব্রিওর গ্রোথটা কি হচ্ছে, স্টেপ বাই স্টেপ ওটাকে খুব মাইনিউটলি দেখতে পারবো, এবং যদি কোনো লেভেলে কিছু প্রবলেম হয় ওটাকে আমি এমব্রিওকে ডিস্টার্ব না করে বাইরে থেকেই বুঝতে পারবো। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি হাই এন্ড মেশিনস, মানে এটা খুব একটা অনেকটাই অ্যাডভান্সড একটা অ্যাডভান্সড একটা টেকনিক, যেটা আমাদের এর পরের আই থিংক ওয়েবিনারে এটাও একটা ডিটেইলসে ডিসকাস করা হবে। নেক্সট স্লাইড প্লিজ। এখন নেক্সট সেকেন্ড স্টেপটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল, যে ডিম আর শুক্রাণু সংগ্রহ করা। এরপরে থার্ড স্টেপটা হচ্ছে যে ডিমটাকে আর শুক্রাণুটাকে মিলিয়ে ফার্টিলাইজ করা এবং ভ্রূণ তৈরি করা। এই স্টেপটা বিগিন হয় ওভাম স্ক্রিনিং দিয়ে। ওভাম স্ক্রিনিং মানে কি, ডিম্বাণুটাকে বাইরে সংগ্রহ করে নেওয়ার পর ল্যাবরেটরিতে, আমি যে দেখালাম এর আগের স্লাইডে ওয়ার্ক স্টেশন রয়েছে, ল্যাবরেটরিতে এই ওয়ার্ক স্টেশনে এই ডিম্বাণুগুলো যে নিষ্কাশন করা হয়েছে এগুলোর মান খতিয়ে দেখা হয়, মানে দেখা হয় যে ডিমের কোয়ালিটি কেমন রয়েছে। এই ডিম্বাণুর কোয়ালিটিটাকে জানা, ডিম্বাণুর আশেপাশে অনেক অন্য সেলসও থাকে, যেটা দেখছেন আপনি, ডিম্বাণুর চারপাশে কয়েকটি কোষ থাকে, এই সবগুলোকে ডিম্বাণুর থেকে আলাদা করা এবং ডিম্বাণুটাকে আলাদাভাবে একটা ডিশে রেডি করে নেওয়া ফার্টিলাইজেশন করার জন্য, এই প্রসিজারটাকেই বলা হয় ওভাম স্ক্রিনিং। নেক্সট স্লাইড প্লিজ। এখন আসবো আমরা ফার্টিলাইজেশনে, যেটা যেটা আমি বললাম যার উপরে আমাদের মানে নামটা পড়েছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে ডিম আর শুক্রাণু এই দুটো মিলে যখন একটা ভ্রূণ তৈরি হয়, এই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এখন ফার্টিলাইজেশন করার জন্য আমাদের কাছে দু রকম টেকনিক আছে, একটা হচ্ছে ন্যাচারাল আইভিএফ, ন্যাচারাল ফার্টিলাইজেশন, আর একটা হচ্ছে ইক্সি। ইক্সি মানে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। আগেকার দিনে এট দ্য বিগিনিং অফ আইভিএফ যেটা করা হতো ওটা ছিল প্লেন আইভিএফ। মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কেমন আমি বুঝিয়ে দিই। প্লেন আইভিএফ এ একটা ডিশের মধ্যে, যেটা বললাম আমি, একটা ডিমকে স্ক্রিন করে ভালো করে পরিষ্কার করে রেডি করে আমরা একটা ডিশে রাখি, এর পাশে আমরা কয়েক লক্ষ স্পার্মসকে ছিটিয়ে দিই, এন্ড আমরা অ্যালাউ করি যে নিজের থেকেই একটা স্পার্ম ডিমকে ভেদ করে ডিমের ভেতরে ঢুকবে এবং ভ্রূণ তৈরি হবে। এটাকে বলা হয় ন্যাচারাল ফার্টিলাইজেশন। আর পরের দিন আমরা চেক করে দেখি ফার্টিলাইজেশন হয়েছে কিনা। আর এর বিপরীতে আর একটা প্রসিজার আছে যেটাকে বলা হয় ইক্সি। ইক্সি মানে যেটা বললাম ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্পার্মটা অতটা ভালো কোয়ালিটির না, কিংবা স্পার্মের যেগুলো মেইন ক্যারেক্টারিস্টিক্স হওয়ার কথা ন্যাচারালি ফার্টিলাইজ করার জন্য ওগুলো স্পার্মের মধ্যে নেই। এই ক্ষেত্রে আমরা কি করি, রাদার দ্যান অ্যালাউইং দ্য স্পার্ম যে নিজের থেকেই গিয়ে ডিমকে ভেদ করে ও ফার্টিলাইজ হবে, আমরা নিজের থেকে একটা ইক্সি মেশিন হয়েছে, আমি নেক্সট স্লাইডে আপনাদেরকে ফটোটা দেখাবো, যে ইক্সি মেশিন দিয়ে একটা বড় নিডল থাকে, নিডল দিয়ে আমরা একটা ভালো স্পার্ম সিলেক্ট করে নেব, এই স্পার্মটাকে ইমোবিলাইজ করব, মানে স্পার্ম লাইভ ভিডিও আমার কাছে নিলে দেখাতে পারতাম যে স্পার্ম গুলো ইউজুয়ালি আর মোটাই, মানে দে হ্যাভ দি স্পাইরাল মুভমেন্ট। তো এই ইক্সির নিডল দিয়ে আমরা একটা স্পার্মকে ইমোবিলাইজ করব, মানে ওর মুভমেন্টটা বন্ধ করব, আর এই স্পার্মটাকে ধরে আমরা ডিমের মধ্যে ইনজেক্ট করে দেব। মানে রাদার দ্যান নিজের থেকে স্পার্ম ডিমের মধ্যে ঢুকে যাওয়ার থেকে আমরা কি করব, যে আমরা স্পার্মটাকে ইমোবিলাইজ করে আমরা ডিমের মধ্যে ওটাকে ঢুকিয়ে দেব, মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক, মানে ডিমের সাইটোপ্লাজমে ওটাকে পুশ করে দেব। দেখা গেছে দুটোর মধ্যে তফাৎ এটাই যে ফার্টিলাইজেশন হলো না, মানে স্পার্ম ডিমটাকে ভেদ করতে পারলো না, এই চান্সটা ন্যাচারাল ফার্টিলাইজেশনে একটু বেশি, মানে ফার্টিলাইজেশন ফেলিয়ার হওয়ার চান্সটা
ন্যাচারাল ফার্টিলাইজেশন একটু বেশি। ওর বিপরীতে ইক্সিতে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশনে ফার্টিলাইজেশনটা অনেকটা বেশি হওয়া দেখা গেছে এবং ফার্টিলাইজেশন ফেলিয়ার হওয়ার চান্সটা অনেকটাই কমে গিয়ে থাকে এরকম দেখা গেছে। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড প্লিজ। ওকে, এটা আগেন আমাদের অ্যান্ড্রোলজি ল্যাবের একটা পিকচার, যেখানে দেখা গেছে যে স্পার্ম পরীক্ষাটা কোন কাউন্টারে করা হয়। এগুলো ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক গুলোতে স্পার্ম গুলোকে ফ্রিজ করে রাখা হয় এবং এমব্রিও তৈরি হয়ে গেলেও এমব্রিও গুলোকে এখানে ফ্রিজ করে রাখা হয়। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, এই যেটা আমি বললাম ইক্সির মেশিন, এটা ইক্সি মেশিন, এটাও একটা হাই এন্ড মেশিন। আর এই যে ডান দিকের আপনারা পিকচারটা দেখছেন, এটা হচ্ছে ইক্সি করার পিকচারটা। মাঝখানের রাউন্ড ফিগারটা হচ্ছে ডিম্বাণু, আর পাশে যে আপনারা লম্বা একটা নিডল মতন দেখছেন ওটা হচ্ছে ইক্সির নিডলটা। এই ইক্সি নিডল দিয়েই আমরা স্পার্মটাকে ইমোবিলাইজ করে এই ডিমের মধ্যে এই নিডল দিয়ে হালকা করে ঢুকিয়ে দেওয়া হয়। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, এখন এটা আমাদের থার্ড স্টেপ হয়ে গেল, যেখানে আমরা ফার্টিলাইজেশন করে দিলাম। ফোর্থ স্টেপ যেটা আমি বললাম, যার উপরে ডিপেন্ড করবে আমাদের সাকসেসটা কত, আইভিএফ এর চান্সেসটা কত, সাকসেস রেটটা কত, ওটাকে বলে এমব্রিও কালচার। এমব্রিও কালচার মানে এই তৈরি করা এমব্রিওকে আমরা এখন ল্যাবে এমব্রিওর মান দেখে 3 দিন অবধি অথবা 5 দিন অবধি আমরা ল্যাবে এটাকে গ্রো করব, কালচার করব, অর্থাৎ এটাকে বাড়াবো। এই পিকচার দেখছেন, এটা হচ্ছে ফার্টিলাইজেশনের পিকচার। মানে ফার্টিলাইজ করার পরে দ্বিতীয় দিনে আমি যখন দেখব, তখন এই ডিমের মধ্যে দেখবেন দুটো ছোট ছোট পুরুষ এবং স্ত্রীর নিউক্লিয়াসটা মিলে আছে, তখন আমরা বলবো যে ফার্টিলাইজেশনটা সাকসেসফুল হয়েছে। নেক্সট স্লাইড প্লিজ। ওকে, এগুলো দেখবেন কিছু কিছু পিকচার রয়েছে যে যখন আমরা প্রিভিয়াস স্লাইড প্লিজ। I think we have missed a slide. Next slide. Next slide. ठीक है. So जेटा ना previous slide. Previous slide. बस that's it. So এটাতে দেখছি আমরা যে আমি যেটা বললাম যে নেক্সট স্লাইড প্লিজ। আমি যেটা বললাম যে এমব্রিওটাকে কালচার করা, যেটা আমাদের ফোর্থ স্টেপ ছিল। নেক্সট স্লাইড প্লিজ। এই এমব্রিও কালচারে আমরা ভ্রূণটাকে 3 দিন অবধি অথবা 5 দিন অবধি বাড়াবো। এই যে 3 দিনের ভ্রূণ, একটা স্লাইড আই থিঙ্ক দেখতে পাচ্ছি না, যেখানে দেখা যাবে যে কোন কোন স্টেজে এমব্রিওটা কিরকম দেখতে হয়। সো যখন এমব্রিওটাকে আমরা 5 দিন অবধি আমাদের ল্যাবে বাড়াতে পারি, প্রিভিয়াস স্লাইড, এই 5 দিনের এমব্রিওকে বলা হয় ব্লাস্টোসিস্ট, যেটা আপনারা দেখছেন। তো এই ব্লাস্টোসিস্ট অবধি যখন এমব্রিওটা বেড়ে যায়, একটা ব্লাস্টোসিস্টের কিন্তু এই 5 দিনের এমব্রিওটাকে বেসিক্যালি ব্লাস্টোসিস্ট বলা হয়। অনেক কাপলসরাই আমাদের কাছে মানে ডাউট নিয়ে আসে যে আমাদের কি ব্লাস্টোসিস্ট ট্রান্সফার হবে। তো আমরা চেষ্টা করি যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্লাস্টোসিস্ট ট্রান্সফারই করতে পছন্দ করি, কারণ ব্লাস্টোসিস্ট অবধি যখন একটা ভ্রূণ বেড়ে যায়, গ্রো করে যায়, এই ব্লাস্টোসিস্টের কিন্তু অলমোস্ট 70 থেকে 80% চান্স থাকে একটা পজিটিভ প্রেগন্যান্সি দেওয়ার। সেই জন্য আমরা আজকাল মানে এখন আমাদের এম এটাই যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ইনফ্যাক্ট ইন আ ফিউ ডেজ সবার ক্ষেত্রেই আমরা ব্লাস্টোসিস্ট ট্রান্সফারই করব। ব্লাস্টোসিস্টের ভেরিয়াস টাইপস রয়েছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আর্লি ব্লাস্ট, ক্যাভিটেটিং ব্লাস্ট, এক্সপ্যান্ডেড ব্লাস্ট, হ্যাচিং ব্লাস্ট। হ্যাচিং ব্লাস্ট ইজ দ্য ওয়ান যেটা মানে জাস্ট এখন গিয়ে ইমপ্ল্যান্টেশনটা মানে জাস্ট জরায়ুতে গিয়ে ওটা আটকাবে। সো হ্যাচিং ব্লাস্ট ইজ দ্য বেস্ট ওয়ান। এদের ভেরিয়াস গ্রেডস রয়েছে, অত ডিটেলসে তো এখানে মানে নট নিডেড ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, বাট এটা বুঝবেন যে ব্লাস্টোসিস্ট অবধি যে এমব্রিওটা গ্রো করছে, সেই এমব্রিওটার কিন্তু জরায়ুতে গিয়ে একটা পজিটিভ প্রেগন্যান্সি দেওয়ার চান্সটা সব থেকে বেশি। সো আমরা চেষ্টা করছি যে বেশিরভাগ অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা সবার ব্লাস্টোসিস্ট ট্রান্সফারই করব। নেক্সট স্লাইড প্লিজ। এটা আমাদের ফিফথ স্টেপ, যেটা আমি সবার আগে স্লাইডে দেখিয়েছিলাম। এমব্রিও ট্রান্সফার মানে তৈরি করা এমব্রিওকে এখন আমাকে জরায়ুতে আবার স্থানান্তর করে দিতে হবে, প্লেস করে দিতে হবে। এখন এই এটাকে বলা হয় এমব্রিও ট্রান্সফার। এমব্রিও ট্রান্সফারটা দু রকম হয়, একটা হয় ফ্রেশ এমব্রিও ট্রান্সফার, একটা হয় ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার। দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের রেজাল্টটা, পজিটিভ আসার রেজাল্টটা
ফ্রেশ এমব্রিও ট্রান্সফার থেকে অনেকটাই বেটার। সো আজকালকার দিনে আমরা 80 to 90% অফ দ্য কেসে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারটাই প্রেফার করি। ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার মানে কি, আমি ডিমটাকে বাইরে সংগ্রহ করে নিলাম, ভ্রূণটাকে বানিয়ে 5 দিন অবধি বাড়িয়ে ওরকম অবস্থাতেই অনেক লো টেম্পারেচারে ভ্রূণটাকে ফ্রিজ করে দিই, অথবা এটাকে বলা হয় ভ্রূণটাকে ক্রায়ো প্রিজার্ভ করে দেওয়া হয়, ফ্রিজ করে দেওয়া হয়। তারপর মহিলার মাসিক এসে যায়, মাসিক আসার পরে এখন আমি আবার মহিলাকে ট্যাবলেট দিয়ে মহিলার জরায়ুর লাইনিংটাকে, মানে যেখানে ভ্রূণটা গিয়ে আটকাবে এই বিছানাটাকে তৈরি করে তার ঠিক 12 থেকে 16 দিন 12 থেকে 20 দিন পরে তৈরি করা ভ্রূণটাকে আবার নর্মাল টেম্পারেচারে এনে আমি মহিলার জরায়ুতে পুশ করে দিই। এটাকে বলা হয় ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার। দেখা গেছে যে রিজাল্টস কিন্তু ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের ক্ষেত্রেই একটু বেশি দ্যান ফ্রেশ এমব্রিও ট্রান্সফার। এখন there are a few patients যাদের ক্ষেত্রে আমরা ফ্রেশ এমব্রিও ট্রান্সফারটা প্রেফার করব। যেই সব মহিলাদের ডিমের সংখ্যা কম, বয়স বেশি এবং তৈরি করা ডিম থেকে ভ্রূণের সংখ্যা দুটো কিংবা একটা কিংবা দুটো কিংবা তিনটে ভ্রূণই তৈরি হয়েছে, আর দেখবো যে ভ্রূণের কোয়ালিটিটা খুব একটা ভালো না, যে আমি ওটাকে ক্রায়ো প্রিজার্ভ করলে হয়তো পরে ওটাকে আর ফেরতই আনতে পারবো না, এই সব ক্ষেত্রে মোস্টলি ফর কেসেস যেখানে আমরা কম ডিম পেয়েছি এবং কম ভ্রূণ তৈরি হয়েছে, এদের ক্ষেত্রে আমরা কি করি, ফ্রেশ এমব্রিও ট্রান্সফার করি। ফ্রেশ এমব্রিও ট্রান্সফার মানে যেই দিন আমরা ভ্রূণটাকে যেই দিন আমরা ডিমটাকে বার করে ভ্রূণটা তৈরি করলাম তার 3 দিন বাদে আর তার 5 দিন বাদে আমরা তৈরি করা ভ্রূণটা আবার ফ্রেশ অবস্থাতেই মহিলার জরায়ুতে পুশ করে দিলাম, এটাকে বলা হয় ফ্রেশ এমব্রিও ট্রান্সফার। এখন অনেক কাপলসরা আমাদেরকে জিজ্ঞেস করে এমব্রিও ট্রান্সফার কি অ্যানেস্থেসিয়া দরকার পড়বে, এমব্রিও ট্রান্সফার কি পেইনফুল, আমি এখানে ওগুলো উত্তর দিতে চাইবো। এমব্রিও ট্রান্সফার ইজ আ পেইনলেস প্রসিজার, এটাতে কিন্তু বিশেষ কোনো ব্যথা হয় না, যতটুকু ডিসকমফর্ট একটা ইন্টারনাল আল্ট্রাসোনোগ্রাফি করতে হয় অতটুকুই ডিসকমফর্ট এমব্রিও ট্রান্সফারে হবে। সো বেশিরভাগ মহিলাদেরই অ্যানেস্থেসিয়ার দরকার পড়বে না এমব্রিও ট্রান্সফার করতে। সেকেন্ডলি অনেকে জিজ্ঞেস করে এটা মানে এটা করার পরে এমব্রিও ট্রান্সফার করার পরে আমি কি বেড রেস্টে থাকবো এন্ড অল দ্যাট, না, আমরা বলি কি এমব্রিও ট্রান্সফার একটা পেইনলেস প্রসিজার। এমব্রিও ট্রান্সফার করার পরে আমরা 5 থেকে 10 মিনিট পেশেন্টকে শুইয়ে রাখি, তারপরে ওনাকে উঠে উনি পরের দিন থেকে নিজের কাজ যেরকম ওনার অফকোর্স হেভি ফিজিক্যাল অ্যাক্টিভিটি সুইমিং এগুলো আমরা বাদ দিতে বলি, আদার দ্যান দ্যাট উনি ওনার রেগুলার লাইফটা রেগুলার জীবনযাপন করতে পারবেন, বেড রেস্টের কোনো দরকার পড়বে না। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, এটা আমাদের ক্রায়ো প্রিজার্ভেশনের মেশিন, ক্রায়ো প্রিজার্ভেশনের টেকনিক গুলো, মানে আমি যে বললাম ভ্রূণগুলোকে তৈরি করে আমি যে ফ্রিজ করে রাখবো, ক্রায়ো প্রিজার্ভ করে রাখবো, এটা আমাদের ক্রায়ো প্রিজার্ভেশনের স্টেশনটা, এবং পাশে দুটো আপনারা বড় বড় ট্যাঙ্ক দেখছেন, ওখানে কাপলের নাম লিখে কাপলের আইডি লিখে স্পেসিফিক্যালি প্রপারলি এই ভ্রূণগুলোকে ক্রায়ো প্রিজার্ভ করে রাখা যায়। যদি ভালোভাবে ক্রায়ো প্রিজার্ভ করা যায় এগুলো কিন্তু ইনডেফিনিটলি ক্রায়ো প্রিজার্ভ করা যায়, মানে একটা কাপল ধরুন একটা কাপলের একাধিক ভ্রূণ তৈরি হয়েছে, ধরুন ফর এক্সাম্পল 5টা ভ্রূণ তৈরি হয়েছে, যদি দুটো ভ্রূণ আমি একবারে ট্রান্সফার করি, যদি কাপলের প্রেগন্যান্সি এসে যায় তাহলে কিন্তু ওনারা ধরুন 2 বছর 5 বছর পরও আবার ফেরত আসতে পারেন, বলতে পারেন ফ্রিজ করে রাখা আছে, তাহলে আমরা কিন্তু ওই ফ্রোজেন এমব্রিও দিয়েই আবার ওনাদেরকে প্রেগন্যান্সি আনার চেষ্টা করতে পারবো, আবার কিন্তু ওনাকে পুরো প্রসিজারটা করতে হবে না। সবার লাস্টে আসি আমরা লাস্ট স্টেপটাতে। লাস্ট স্টেপটা হচ্ছে আমাদের রিজাল্টের স্টেপ। যেদিন যদি আমি 3 দিনের ভ্রূণ জরায়ুতে স্থানান্তর করে থাকি তাহলে আমাকে 14 দিন বাদে, এবং যদি আমি 5 দিনের ভ্রূণ স্থানান্তর করে থাকি তাহলে আমাকে 11 দিন বাদে একটা ব্লাড টেস্ট করতে হবে, সেই ব্লাড টেস্টটাকে বলা হয় বিটা এফসিজি। এই ব্লাড টেস্টটা আমাকে জানাবে এবং আমাকে আইডিয়া দেবে যে প্রেগন্যান্সিটা মানে রেজাল্টটা আমাদের পজিটিভ এসেছে কিনা। সো এটা আমাদের লাস্ট স্টেপ, যেখানে আমরা বিটা এফসিজি করে দেখে নিই যে পেশেন্টের রেজাল্টটা পজিটিভ এসেছে কিনা। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। নেক্সট নেক্সট। নেক্সট। ঠিক সো এটাই আপনাদেরকে আমি ডিটেলস একটু বোঝানোর চেষ্টা করলাম কি যদি একটা কাপল আইভিএফ করাতে চায় তাহলে ওনাদের কি কি স্টেপ দিয়ে যেতে হবে। তো মাই ফাইনাল মেসেজ ফর দ্য ওয়েবিনার উড বি
কি আইভিএফ এ বাচ্চা এসেছে বলে অনেক, আই উড জাস্ট লাইক টু টেক আ ফিউ মিনিটস টু এক্সপ্লেন যেগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে অ্যাসোসিয়েটেড উইথ আইভিএফ, ওগুলোকে একটু ক্লিয়ার করে দিতে চাই। আইভিএফ এ প্রেগন্যান্সি এসেছে বলে আমার কিন্তু বেড রেস্টের দরকার নেই। অনেকেই এটা ভাবে এবং আইভিএফ করাতে চায় না এই ভয়ে কি আইভিএফ করে আমাকে 9 মাস বাড়িতে শুয়ে থাকতে হবে। নো, আইভিএফ করে যদি প্রেগন্যান্সির জন্য অন্য কোনো কমপ্লিকেশন না হয়ে থাকে তাহলে কিন্তু আমার আলাদা করে আইভিএফ এ বাচ্চা এসেছে বলে প্রেগন্যান্সির মানে বেড রেস্টে থাকার কিন্তু কোনো দরকার নেই। আমি আমার রেগুলার জীবনযাপন করতে পারি। ইনফ্যাক্ট আইভিএফ রিলেটেড মেডিসিনসও কিন্তু আমাদের 2 থেকে 2.5 মাস অবধি চলে, তারপর কিন্তু the female can go back to normal iron and calcium। আমাদের মেডিসিনও যে 9 মাস চলবে এরকমও কিছু না। প্রতিটা ট্রান্সফারের পরেই যে পেশেন্টের অনেকগুলো ট্যাবলেট অনেকগুলো ইনজেকশন চলবে এরকমও না, ওটাও একটা ভুল ধারণা। যতটুকু নেসেসারি ট্যাবলেটস কারণ আইভিএফ এ বাচ্চা এসেছে অতটুকুই দেওয়া হয়, ওগুলো 2 থেকে 2.5 মাস অবধি চলে। সেকেন্ডলি, আইভিএফ এ বাচ্চা এসেছে বলে কিন্তু আমার বাচ্চার কোনো জেনেটিক প্রবলেম কোনো অ্যাবনর্মালিটি হওয়ার চান্স বেড়ে যায় না। আমার বয়সের উপরে ডিপেন্ড করবে যে আমার বাচ্চার জেনেটিক প্রবলেম হওয়ার চান্স কতটা। শুধু আইভিএফ এ বাচ্চা এসেছে বলে কিন্তু কোন রকম অ্যাবনর্মালিটি কোন রকম কমপ্লিকেশনের চান্স খালি আইভিএফ এ বাচ্চা এসেছে বলে হয় না। দ্যাট ক্যান হ্যাপেন উইথ এনি নর্মাল প্রেগন্যান্সি। নর্মাল প্রেগন্যান্সিতেও অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। সো চান্সেস যেটা নর্মাল প্রেগন্যান্সিতে হবে আইভিএফ এ বাচ্চা আসলেও কিন্তু কমপ্লিকেশনের রিস্কটা একই থাকে। সো আইভিএফ নিয়ে অ্যাওয়ারনেসটা বাড়ানোর বেশি দরকার। তাড়াতাড়ি ডাক্তারকে গিয়ে যে কোনো ফার্টিলিটি ডাক্তারকে গিয়ে কনসাল্ট করবেন, দেরি করবেন না। কারণ স্পেশালি মহিলাদের ক্ষেত্রে কিন্তু দেরি করতে করতে এমন একটা সিচুয়েশন এসে যায় তখন ডিমের সংখ্যাও কমে যায়, ডিমের মানও কমে যায়, কোয়ালিটি কমে যায়, তখন কিন্তু নিজের ডিম দিয়ে হয়তো কাজ করতে পারাই যাবে না। সো যত তাড়াতাড়ি হোক, আপনারা 1 বছর 1.5 বছর যদি ট্রাই করে থাকেন আর বাচ্চা না এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই একজন ফার্টিলিটি ডাক্তারের কাছে যাবেন, বেশি দ্বিধা করবেন না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত বিস্তারিতভাবে আজকে আমাদের বোঝানোর জন্য আইভিএফ এর প্রসিডিউরস, এবং আই এম শিওর যে আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তারাও অনেকটাই উপকৃত হয়েছেন আপনি এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন বলে। এখনো অবধি আমাদের কাছে কোনো কোয়েশ্চেন্স তো সেইভাবে আসেনি। মিসেস শান্তনা কর লিখছেন যে ওনার AMH 14.7। ওকে, সো এটা কি ভালো? এটাই ওনার প্রশ্ন। এটা কি ভালো এটা বলা মুশকিল, কিন্তু AMH এর যে নরমাল ভ্যালু ওর থেকে এই AMH টা অনেকটাই বেশি। সো আমি সাসপেক্ট করছি মেবি ওনার একটা পলিসিস্টিক ওভারিজ এর প্রবলেম রয়েছে। এখন ওটা একটা আলাদা ডিসকাশন, বাট আই থিংক ওনার পলিসিস্টিক ওভারিজ এর একটা প্রবলেম রয়েছে। আর যদি পলিসিস্টিক ওভারিজ এর প্রবলেম থেকে থাকে তাহলে ওনার ডেফিনেটলি মেন্সেসও ইরেগুলার হচ্ছে। সো খারাপ এটা বলবো না, বাট যদি ওনার মেন্সেস ইরেগুলার আর যদি উনি কনসিভ করতে কোনো প্রবলেম বোধ করছেন তাহলে নিশ্চয়ই ডাক্তারকে গিয়ে কনসাল্ট করবেন। এটা খারাপ এটা আমি বলবো না, বাট মোস্টলি শি হ্যাজ পলিসিস্টিক ওভারিজ। আচ্ছা, উনি লিখছেন ওনার MRKH আছে। আচ্ছা আচ্ছা, MRKH একটা এরকম অ্যানাটমিক্যাল প্রবলেম যেখানে ওভারিজে হয়তো কোনো প্রবলেম নেই, কারণ ওনার AMH তো 14, সো দ্যাট ইজ গুড থিং। প্রবাবলি ওনার ইউট্রাস নিয়ে কিছু একটা প্রবলেম আছে। যতটা মানে MRKH এরও ভেরিয়াস টাইপস রয়েছে, সো বেশিরভাগ টাইপেই কিন্তু জরায়ুতে প্রবলেম থাকে, মানে ওনার কিন্তু IVF ও লাগবে, এবং যদি সত্যি ইউট্রাসে প্রবলেম থেকে থাকে মানে ইউট্রাস ছোট হওয়া কিংবা ইউট্রাস না থাকা এইসব প্রবলেম দেখা দেয় উইথ MRKH। যদি সেরকম হয়ে থাকে তাহলে আই উড সাজেস্ট কি উনি IVF করে ওনাকে কিন্তু সারোগেসি করতে হবে, কারণ উনি ইউট্রাসে বাচ্চা ধরতে পারবেন যতটা আমার মনে হচ্ছে উইথ MRKH। রাইট রাইট, ওকে ম্যাম। উনি এটাও জিজ্ঞেস করছেন যে AFC কি করে কাউন্ট হবে? AFC ওনার মাসিকের দ্বিতীয় দিনে ওনাকে যেতে হবে। এখন যেহেতু ওনার MRKH রয়েছে তাহলে ওনার ভাজাইনা নিয়েও কিছু একটা ঝামেলা নিশ্চয়ই আছে। সো ট্রান্স ভাজাইনাল আল্ট্রাসাউন্ড করে আমরা নরমালি AFC দেখে থাকি, কিন্তু ওনার ক্ষেত্রে ইফ দ্য ভাজাইনা ইজ শর্ট অর ভাজাইনা ইজ নট সাফিশিয়েন্ট টু ইনসার্ট আ প্রোব, তাহলে ওনাকে কিন্তু অ্যাবডোমিনাল স্ক্যান মানে পেটের উপর দিয়ে স্ক্যান করে ওনাকে মাসিকের দ্বিতীয়, ওনার তো মাসিক হবে না, হি উইল নট গেট মেন্সেস অলসো অ্যাকচুয়ালি, তো ওনাকে যে কোনো একটা দিনে গিয়ে একটা অ্যাবডোমিনাল স্ক্যান করতে হবে, পেটের উপর দিয়ে স্ক্যান করে দেখতে হবে যে AFC টা কত আছে। ওকে, মানে ভাজাইনাল স্ক্যান করতে পারবো না, অ্যাবডোমিনাল স্ক্যান করে দেখতে পারি।
অ্যাবডোমিনাল স্ক্যানে উনি বলছেন যে ওনার 7 থেকে 8টা ফলিকলস আছে দেখা গিয়েছে, তো সেটা কি ভালো? Yes, that is good enough. That is good enough. ওনার যদি Okay. ইউট্রাস নিয়ে প্রবলেম থাকে, I would suggest মানে if she really wants to conceive her own child, তাহলে কিন্তু ওনার IVF করে সারোগেসিতে যেতে হয়। মানে she is a ideal and a মানে কি বলবো legally approved candidate for surrogacy also. আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপাতত আমাদের কাছে এটাই কোয়েশ্চেন আনসার রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। আগামীকাল আমাদের সাথে থাকবেন ডক্টর প্রিয়াঙ্কুর রয়, উনি আমাদেরকে রিপিটেড আইভিএফ ফেলিয়ার্স এর ব্যাপারে জানাবেন। তো আশা করি আপনাদের সকলের সাথে আবার আগামীকাল আমাদের দেখা হচ্ছে। ডক্টর শতাব্দীকে আজকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমরা বিদায় নেব। থ্যাংক ইউ সো মাচ। Thank you. নমস্কার। থ্যাংক ইউ।